হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োবুস্ট। আমি মোহাম্মদ নাসির মমিন। আজকে আমরা ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় নিয়ে আলোচনা করব। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারে বলতে কি চেয়েছে, তো দেখো যে পৃথিবীর পরিবেশ সর্বদা পরিবর্তনশীল। পৃথিবীর পরিবেশ সবসময় চেঞ্জ হতেই থাকে। আর এই যে চেঞ্জেসটা হয়, সেই চেঞ্জেসটা কখনো কখনো আমাদের অনুকূলে হতে পারে, অথবা কখনো কখনো আমাদের প্রতিকূলে হতে পারে। তো অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, যখনই পরিবেশের পরিবর্তন হবে, তখন আমরা কি করব? এই পরিবেশের সঙ্গে সমন্বয় সাধনের জন্য প্রতিক্রিয়া দেব। এই পরিবেশে খাপ খাইয়ে মানিয়ে চলার জন্য আমরা সাড়া প্রদান করব। তো জীবেরা যখনই কোনো পরিবর্তনশীল পরিবেশের বেঁচে থাকার জন্য, তার সঙ্গে সমন্বয় সাধনের জন্য সাড়া প্রদান করে, সে সাড়া প্রদানের ধর্মটাকে বলা হয় সংবেদনশীলতা বা উত্তেজিতা। কি বলে? সংবেদনশীলতা। এটা হচ্ছে জীবের সাড়া দেওয়ার ধর্ম। জীবের সাড়া দেওয়ার ধর্ম। জীবের এই সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় সংবেদনশীলতা বা উত্তেজিতা। অর্থাৎ জীব মাত্রই কি করবে? সাড়া প্রদান করবে। জড় বস্তুটা তো করবে না। তো সাড়া প্রদান আমরা কখন করব? যখন কোনো বাহ্যিক শক্তি অথবা আমাদের দেহের অভ্যন্তরীণ শক্তি, কোনো বাহ্যিক শক্তি যখন আমাদের বডিতে পড়বে, অথবা অভ্যন্তরীণ কোনো শক্তি জেগে উঠবে, তখন আমরা কি করব? সাড়া দেব, তাই না? তো সেই সাড়া দেওয়ার ধর্মটাকে বলা হয় সংবেদনশীলতা বা উত্তেজিতা। তো যে শক্তিটা আমাদের বডিতে এসে পড়বে, আমাদের দেহে এসে পড়বে, যার ফলে আমরা সাড়া দেব, সেই শক্তিটাকে কি বলে? সেই শক্তিটাকে বলা হয় উদ্দীপক। সেই শক্তিটা হচ্ছে উদ্দীপক। অর্থাৎ যে প্রভাবকের ফলে, বাহ্যিক হতে পারে অথবা অভ্যন্তরীণ হতে পারে, যে প্রভাবকের ফলে আমরা সাড়া প্রদান করি, অর্থাৎ জীবেরা সাড়া প্রদান করে, তাকে বলা হয় উদ্দীপক। এটা হচ্ছে কি? প্রভাবক বা শক্তি, প্রকার শক্তি, যার ফলে আমরা সাড়া দিয়ে ওই পরিবেশটার সঙ্গে সমন্বয় সাধন করি। তো এই যে সমন্বয় সাধন করি বা সাড়া প্রদান করি, তো সেই সাড়া প্রদান মূলত আমরা দুরকম ভাবে করি। কিরকম ভাবে করি? দেখো, সাড়া প্রদান আমরা দুরকম ভাবে করি। একটা হচ্ছে চলন করে, আর একটা হচ্ছে গমন করে। ধরো, তোমার চোখে লাইট পড়লো, অথবা কোনো গরম জিনিসে তোমার হাতটা পড়ে গেল, অথবা তুমি বিষ পান করে নিয়েছো। তাহলে কি হবে? তাহলে হবে, যখন হাতটা গরম জিনিসে পড়বে, তখন আমরা সেখান থেকে হাতটা তুলে নিই। লাইটটা যখন চোখে পড়বে, তখন আমরা চোখটা বন্ধ করে নিই। অথবা যখন আমরা বিষ পান করবো, তখন বুকের ভিতরটা জ্বালা করবে, তার ফলে আমরা ছটফট করবো, তাই না? তো এই হাত সরিয়ে নেওয়া, চোখ বন্ধ করে যাওয়া, ছটফট করা বা কথা বলা, এগুলো হচ্ছে কি? চলন। এগুলোর ক্ষেত্রে আমরা মূলত স্থান পরিবর্তন করি না। যখন আমরা কোনো অঙ্গের সঞ্চালন করব এক জায়গায় স্থির থেকে, একই জায়গায় দাঁড়িয়ে আছি, শুধুমাত্র হাত পা নাড়াচ্ছি, এই ধরনের সাড়া প্রদানকে বলা হয় চলন। তো জীব মাত্রে কি করবে? চলন করবে। তো চলন বলতে বোঝায় যে স্থির অবস্থায়, স্থির থেকে অঙ্গের সঞ্চালন, অঙ্গের সঞ্চালন, এটাকে বলা হয় চলন। গমন কি? গমন হচ্ছে আমরা যখন স্থান পরিবর্তন করব, সে বাচ্চার জন্য হোক, খাদ্য খোঁজার জন্য হোক, বা জীবন সঙ্গিনী খোঁজার জন্য হোক, যে কোনো কারণে হোক, যখন জীবেরা কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে, সে স্থান পরিবর্তন করার ঘটনাকে বলা হয় গমন। তো এটা হচ্ছে কি? স্বেচ্ছায় স্বেচ্ছায় স্থান পরিবর্তন। যখন জীবেরা নিজের ইচ্ছায় স্থান পরিবর্তন করবে, তখনই তাকে গমন বলবো। স্বেচ্ছায় কথাটা লিখলাম কেন? কারণ দেখো, যে একটা মোটর বাইক বা যে কোনো গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে গাড়িকে তো আমরা জীব বলবো না, কারণ গমন হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। গাড়ি এক জায়গা থেকে এক জায়গায় যায়, তাকে আমরা জীব বলবো না। কেন বলবো না? কারণ গাড়ি নিজের ইচ্ছায় যেতে পারে না, ওর জন্য কোনো ড্রাইভার দরকার পড়ে, তাই না? কিন্তু জীবেরা কি করে? জীবেরা নিজের ইচ্ছায় স্থান পরিবর্তন করে পারে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে চলে এসলাম, হয়ে গেল স্থান পরিবর্তন। তো এটাই হচ্ছে গমন। তো জীবেরা এই চলন আর গমন, এই দুটো পদ্ধতিতে সাড়া প্রদান করে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করে থাকে। তবে যারা প্রাণী আছে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বা মাছ, পাখি, ব্যাঙ, সাপ ইত্যাদি, যত প্রাণী আছে, এরা যখন নড়াচড়া করে অথবা স্থান পরিবর্তন করে, সেটা আমরা সচক্ষে দেখি। কিন্তু উদ্ভিদেরা কি করে? উদ্ভিদেরা কি করে? ওরা তো নড়াচড়া করে, সেটা আমাদের চোখে পড়ে না, বাতাসে দুলেছে। তো বাতাসে দুলেটাকে আমরা চলন বলবো না, তাই না? ওরা স্থান পরিবর্তন করতে পারে না, তাহলে কি তারা জীব না? তো উদ্ভিদেরাও কি করে? সাড়া প্রদান করে। এই কথাটাই
প্রথম বলেছিলেন কি? একজন বাঙালি বিজ্ঞানী, তার নাম হচ্ছে আচার্য আচার্য জগদীশ চন্দ্র বসু। ইনি সর্বপ্রথম বলেছিলেন কি? যে উদ্ভিদেরও প্রাণ আছে। ইনি প্রথম বলেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে। অর্থাৎ উদ্ভিদেরাও কি করে? উত্তেজনায় সাড়া দেয়। তিনি এই যে উদ্ভিদের প্রাণ আছে বা উত্তেজনায় সাড়া দেয়, এই কথাটা শুধু বলেননি, বরঞ্চ কি করেছিলেন? পরীক্ষামূলকভাবে তিনি দেখিয়েছিলেন। তার জন্য তিনি কিছু যন্ত্র আবিষ্কার করেছিল। তো সেই রকম তার আবিষ্কৃত দুটো যন্ত্র হচ্ছে, একটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, আর একটা হচ্ছে রেজোনেন্ট রেকর্ডার। রেজোনেন্স রেকর্ডার, এই দুটো যন্ত্রের সাহায্যে আচার্য জগদীশচন্দ্র বলেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, অর্থাৎ উদ্ভিদেরাও কি করে? উত্তেজনায় সাড়া দেয়। এটা কিভাবে বুঝবে? ধরো দুটো টবে তুমি দুটো গাছ লাগিয়েছো। একটা গাছকে প্রতিদিন তুমি সেবা যত্ন করছো, অর্থাৎ প্রতিদিন তাকে তার জল দিচ্ছ, তার সঙ্গে একটু টাইম স্পেন্ড করছো, তাকে যে নিউট্রিয়েন্টগুলো দরকার পড়ে, সার, জল বা অন্যান্য উপাদানগুলো, সেগুলো তুমি তাকে দিচ্ছ, একটা গাছকে দিচ্ছ। আর একটা গাছকে কি করছো? তুমি তাদেরকে লক্ষ্য রাখছো না। তো তাহলে দেখতে পাবে যে গাছটা তুমি কেয়ার করছো, সেই গাছটার বৃদ্ধি খুব দ্রুত হবে এবং সেই গাছটা খুব সতেজ থাকবে। অপরদিকে যে গাছটা তুমি কেয়ার করছো না, ছেড়ে দিয়েছো, সেই গাছটা কিন্তু মূর্ছা পড়ে যাবে, জীর্ণ হয়ে যাবে। অর্থাৎ সে অতটা সতেজ থাকবে না যতটা তুমি যে গাছটাকে কেয়ার করছো সেই গাছটা। ঠিক আছে? তার জন্য বলা হয়, যদি কোনো গাছকে তুমি স্লোলি সুন্দর সুরযুক্ত মিউজিক শোনাও, তাহলে সেই গাছ কি করে? মিউজিক শুনে সে আনন্দিত হয়। তবে এটা আমাদের বোধগম্যের বাইরে থাকে। স্যার, উদ্ভিদের চলন করে সেটা আমরা দেখবো কিভাবে? তো উদ্ভিদেরও চলন করে সেটা দেখার জন্য দুটো গাছের উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? সেই দুটো গাছ কি? সেই দুটো গাছ হচ্ছে, একটা হচ্ছে লজ্জাপতি গাছ আর একটা হচ্ছে বনচালাল গাছ। তো উদ্ভিদেরাও যে চলন ঘটায়, অর্থাৎ সাড়া দেয়, তার সাপেক্ষে প্রমাণ হিসেবে আমরা দুটো গাছ নেব। কে কে? একটা হচ্ছে লজ্জাবতী, খুব লজ্জা করে, তাই না? কেন করে? কারণ একে যদি আমরা টাচ করি, স্পর্শ করি, তাহলে সে মরে যায়, ঘোমটা টেনে নেয়। তার জন্য এই গাছটাকে বলা হয় কি? টাচ মি নট প্লান্ট অথবা সাই প্লান্ট, লজ্জাবতী। কেন করে? এটা সাধারণত বিভিন্ন লোকালয়ে পাওয়া যায় গাছটা, এবং চোখে দেখাও যায়, তাই না? যদি আমরা লজ্জাবতীর পাতাকে স্পর্শ করি, ধরো এটা একটা লজ্জাবতীর পাতা আছে, এরকম লজ্জাবতীর পাতা থাকে, তাই না? তো এই পাতাগুলোকে যদি আমরা স্পর্শ করি, তখন কি হবে? এদের জলটা যেটা থাকবে, সেই জলটা এখানে চলে আসবে, বৃন্তের কাছাকাছি, পত্রবৃন্তের কাছাকাছি। তো এই জায়গাতে একটা কোষ থাকে, তার নাম হচ্ছে পালভিনাস কোষ। একটা স্পেসিফিক কোষ থাকে, তার নাম হচ্ছে পালভিনাস কোষ। ঠিক আছে? তো যখনই এই পালভিনাস কোষের জল কমে যাবে, অর্থাৎ রসস্ফীতির চাপটা কমে যাবে, তখনই এই যে পাতাগুলো আছে সেগুলো নুয়ে পড়বে। অর্থাৎ যখন আমরা কোনো স্পর্শ করবো লজ্জাবতীর পাতাকে, তখন লজ্জাবতীর পাতাটা নুয়ে পড়বে। এই নুয়ে পড়ার ঘটনাকে বলা হয় সিসমোনেস্টিক চলন। অর্থাৎ লজ্জাবতীর পাতায় কি ধরনের চলন দেখা যায়? সিসমোনেস্টিক চলন। এছাড়াও যেহেতু আমরা টাচ করি, স্পর্শ করার ফলে পাতাগুলো মুদে যায়, তার জন্য সেটা এই ধরনের চলনকে আরেক কথায় বলা হয় থিগমোনেস্টিক চলন। থিগমোনেস্টিক চলন। বোঝা গেছে? তো লজ্জাবতীর পাতাতে মূলত এই দুই ধরনের চলন আমরা দেখতে পাই। কি কি? একটা হচ্ছে সিসমোনেস্টিক চলন আর একটা হচ্ছে থিগমোনেস্টিক চলন। এটা কতক্ষণ ধরে নিয়ে থাকবে স্যার? বেশিক্ষণ না। আমরা যখন টাচ করব, টাচ করার সঙ্গে সঙ্গে সেগুলো কি হবে? আস্তে আস্তে মুদে যাবে বা নুয়ে পড়বে। যখন স্পর্শটা আমরা টেনে নেব, ছেড়ে দেব, তখন অটোমেটিক 2 থেকে 2.5 মিনিট পর অটোমেটিক সেই পাতাগুলো কি হবে? আবার প্রসারিত হয়ে যাবে। তো এই ধরনের চলনকে বলা হয় সিসমোনেস্টিক চলন বা থিগমোনেস্টিক চলন। আরেকটা গাছ আছে, যে গাছটা মূলত এদিকে লোকালয়ে পাওয়া যায় না, সেই গাছটা হচ্ছে কি? বনচাঁড়াল গাছ।
বনচাঁড়াল। এই গাছটাকে আরো বলা হয় কি ভারতীয় টেলিগ্রাফ, ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্ট, ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্ট। এই যে বনচাঁড়াল আছে, উদ্ভিদ আছে, এই বনচাঁড়াল গাছেও আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে এই বনচাঁড়াল গাছের দুটো উপপত্র থাকে, যে বা অনুপত্র থাকে, সেই অনুপত্র বা উপপত্রগুলো পাখির ডানার মতো ওঠানামা করতে পারে। তো দেখা যাক এর চিত্রটা কেমন থাকে। ধরো এরকম একটা বনচাঁড়াল গাছের পাতা থাকে, ঠিক আছে, এরকম পাতা থাকে। তো এই যে পাতা দুটো আছে এগুলো হচ্ছে উপপত্র। তো যখনই এই বনচাঁড়াল গাছের জলের কম বেশি হবে, অর্থাৎ রসস্ফীতির চাপের পার্থক্য হবে, তখন কি হবে, এই পাতা দুটো পাখির ডানার মতো একবার নিচে নামবে একবার উপরে উঠবে। অর্থাৎ রসস্ফীতি চাপের পার্থক্যের দরুন এরা পাখির ডানার মতো ওঠানামা করে। তো এ ধরনের চলনকে বলা হয় কি প্রকরণ চলন, প্রকরণ চলন। তাহলে আমাদের যে বনচাঁড়াল উদ্ভিদটা আছে, সেই বনচাঁড়াল উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায়? প্রকরণ চলন দেখা যায়। কাকে বলে প্রকরণ চলন স্যার? যে রসস্ফীতি পার্থক্যের জন্য বা রসস্ফীতি চাপের তারতম্যের জন্য উদ্ভিদের যে প্রকার চলন দেখা যায় তাকে বলা হয় প্রকরণ চলন। কোন গাছে দেখা যায়? বনচাঁড়াল গাছেও দেখা যায়। উদাহরণস্বরূপ আমরা লজ্জাবতী গাছের পাতাও দেখতে পাবো। ঠিক আছে, তো এই দুটো গাছ আছে যেগুলোকে আমরা সচক্ষে দেখতে পাবো যে এদের কি হচ্ছে, চলন হচ্ছে। এছাড়াও সমস্ত উদ্ভিদ চলন সম্পন্ন করে, তবে সেটা আমাদের বোধগম্যের বাইরে থাকে। তার জন্য বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু দুটো যন্ত্র আবিষ্কার করেছিল। সেই দুটো যন্ত্র দেখো চিত্রতে আমাদের দেখানো হয়েছে, একটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ আর একটা হচ্ছে রেজোনেন্ট রেকর্ডার। এই দুটো গাছের সাহায্যে, এই দুটো যন্ত্রের সাহায্যে আচার্য জগদীশ চন্দ্র বসু এটা প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, অর্থাৎ উদ্ভিদেরও সাড়া প্রদান করে। আজকের মতো এইটুকুই। পরবর্তী দিনে আমরা পড়ব উদ্ভিদে যে চলন ঘটে সেটা প্রকারভেদ এবং তাদের বিস্তারিতভাবে আলোচনা। ঠিক আছে, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।